নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, একটা সময় ছিল যেখানে মিডল ইস্টের মাটিতে আমেরিকার উপস্থিতি সবচেয়ে বড় একটা শক্তির প্রতীক হিসাবে গোটা বিশ্ব কিন্তু দেখত। সেটা ইরাক বা সিরিয়া বা উপসাগরীয় অঞ্চলে সব জায়গাতে কিন্তু আমেরিকা তাদের সেনা ঘাঁটি বানিয়ে রেখেছিল, আর সামরিক প্রভাবের শক্তি গোটা বিশ্বকে কিন্তু দেখিয়ে এসেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি এই পরিস্থিতি দেখা যায়, তাহলে এই সমীকরণটা মনে হচ্ছে কোথাও একটু জায়গায় মনে হচ্ছে যেন বদলে গেছে বা বদলে যাচ্ছে। কি হয়েছে বিষয়টা? ইরাক, যে ইরাকে দীর্ঘ 2 দশক ধরে আমেরিকা তাদের ঘাঁটি বসিয়ে রেখেছিল বা ঘাঁটি গেটে বসেছিল, সেই জায়গা থেকে কি হচ্ছে, আমেরিকার সেনা সরে যাচ্ছে। আর এই খবরটা ঘিরে একের পর এক নানান মহলে জিও পলিটিক্যাল একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে। একটা নয়, তিনটে প্রশ্ন উঠে আসছে। প্রথম প্রশ্ন, মিডল ইস্টে কি সত্যি আমেরিকার শক্তির প্রভাব কমে যাচ্ছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইরান কি সেই পরিবর্তনে একটা অন্যতম কারণ হতে পারে? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যেখানে প্রায় দীর্ঘ 2 দশক মানে 23 বছর ধরে যেখানে আমেরিকা নিজের অন্য একটা দেশের মধ্যে নিজের ঘাঁটি গেটে বসেছিল, সেই ভূখণ্ডে কি স্বাধীনতার দিকে এগোচ্ছে বা সেখান থেকে সরে যাচ্ছে কেন? এর পেছনে কারণ কি? কারণ আজকের এই সেশন আমরা দেখব 2003 সাল থেকে যে ইতিহাস, সেই 2003 সালের ইতিহাস থেকে 2026 সালে আজকের দিনের ইতিহাস, পুরো সেশনটায় আজকে আমি আপনাদের সামনে A to Z আলোচনা করব। তার আগে আমি আপনাদের বলে দিই, আপনারা যারা এআই শিখতে চান, বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ, ডিজিটালের যুগ, যে এআই দিয়ে সমস্ত কাজকর্ম করা সম্ভব। আপনি যে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, চাকরি পাচ্ছেন না, আমি বলবো আপনাকে এআই শিখুন। কিভাবে শিখবেন? এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। সন্তানকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য অনেক টাকা ইনভেস্ট করেছেন, এবার সন্তানের হাতে ভবিষ্যৎ উপহার দিন, একটা উপহার তুলে দিন একটা সন্তানকে। আর দেখুন, আমি একটা বলি, আপনি যে আর্টস গ্রুপ নিয়ে পড়েন বা সায়েন্স গ্রুপ নিয়ে পড়েন বা কমার্স গ্রুপ নিয়ে পড়েন, কোনো অসুবিধা নেই, এআই সবার জন্য। আর যারা বাড়িতে বসে আছে বা পড়াশোনা করছে, স্কুলে স্টুডেন্ট আছো, তাদের জন্য এআই। যারা শিখতে চাইছেন, সন্তানকে এখন থেকে গাইড করুন। এবার আসি আমাদের মেন আলোচ্য বিষয়ের মধ্যে। দেখুন, একটা ঘটনা সকাল থেকে সামনে এসেছে। ঘটনা কি হচ্ছে, যে ইরাক পরিষ্কার হয়ে জানে যে সেপ্টেম্বর 30 সেপ্টেম্বরের মধ্যে উইথড্রল করতে হবে। একটা ডেডলাইন কিন্তু ইরাক কিন্তু বেঁধে দিয়েছে। কি বলছে? এটা হচ্ছে ফাইনাল ডেডলাইন। এই ইউএস কি বলছে? কনফার্ম করেছে ইউনাইটেড স্টেট এক্সপেক্ট দ্য কমপ্লিট ইটস বলেছে 13 সেপ্টেম্বর। আচ্ছা, বিষয়টা কি হয়েছে বলুন তো, বলে দিই আমি আপনাদের। প্রথমে আসা যাক ইরাকে বর্তমান পরিস্থিতি। দেখুন, ইরাকে মার্কিন সেনা উপস্থিতি এই যে রয়েছে প্রায় 23 বছর ধরে, এই নিয়ে কিন্তু নানান মহলে নানান বিতর্ক শুরু হয়েছিল এবং এই বিতর্ক প্রায় 23 বছর ধরে চলে আসছে। ইরাক দাবি জানাচ্ছে যে তারা একটা স্বাধীন দেশ, সেখানে আমেরিকার সেনা থাকবে কেন? এই নিয়ে কিন্তু নানান মহলে নানান তর্ক বিতর্ক শুরু হয়েছিল। বিভিন্ন সময় মার্কিন সেনাদের ভূমিকা নিয়েও কিন্তু ইরাকের নানান মহলে বা রাজনৈতিক বা আন্তর্জাতিক মহলেও কিন্তু প্রশ্ন উঠেছিল যে ইরাকের সেনাবাহিনী নাকি নানান রকমভাবে ইস্যু ক্রিয়েট করছে, এরকম প্রশ্ন উঠেছিল। এরপর কি হয়েছে? বর্তমান সময় 30 সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা কিন্তু এখন সামনে চলে এসেছে। এই বিষয়টা যে ইরাক থেকে মার্কিন সেনা সরে যাচ্ছে। আচ্ছা, ইরাকের মাটিতে দীর্ঘদিন ধরে এই মার্কিন সেনা প্রবেশ করে আছে, তাহলে এই যে 30 সেপ্টেম্বর সরে যাচ্ছে, তাহলে এখান থেকে একটা বিষয় কিন্তু খুব ক্লিয়ার, এটা শুধু সেনা প্রত্যাহার করা কোনো সাধারণ ঘটনা নয়, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে মিডল ইস্টের পুরো জিও পলিটিক্স। এই বিষয়টা আপনাদের আগে বুঝতে হবে। কারণ আপনারা জানেন, যারা এই চ্যানেলটা ফলো করেন, জানেন যে এখানে যুক্তি সহকারে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সামনে পরিবেশন করে থাকি। কারণ প্রশ্ন হচ্ছে, ইরাক এমন একটা দেশ যার অবস্থান একদিকে ইরান, একদিকে দেখতে পাবেন সৌদি আরব, অন্যদিকে উপসাগরীয় দেশগুলো রয়েছে। তাই এখন প্রশ্ন হচ্ছে যে ইরাক থেকে মার্কিন সেনা উপস্থিতি
যে পরিবর্তন ঘটে, তাহলে গোটা অঞ্চলটা পুরো মিডল ইস্টটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে ইরান বা আমেরিকার কাছে, সেটাও আমরা আজকে এই সেশনে আলোচনা করব। এই প্রসঙ্গে আমি আপনাদের একটা বিষয় দেখাই, ম্যাপ দেখায়, তাহলে দেখলে ম্যাপটা দেখলে আপনারা কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, ম্যাপটা আমার আনা হয়নি, আমি অ্যাটাচ করতে ভুলে গেছি ম্যাপটা, ঠিক আছে, কোনো অসুবিধা, আমি বলে দিচ্ছি বিষয়টা। আমরা আসি ইরানের প্রসঙ্গে, কারণ আপনারা জানেন গত কয়েক বছর ধরে ইরান কিন্তু একটা বার্তা স্পষ্টভাবে কিন্তু পুরো মিডল ইস্টকে জানিয়ে দিয়েছে যে মিডল ইস্টের মধ্যে যেখানে যেখানে আমেরিকার সেনাঘাঁটি আছে সেগুলো ভাই কমাতে হবে, শূন্য করতে হবে, এটা কিন্তু বলেনি, বলেছিল কমাতে হবে। আর ইরান আমেরিকা যুদ্ধ যেটা আপনি আজকে দেখছেন না 2026 এসে দাঁড়িয়ে, এদের মনে মনে বা অন্তরে অন্তরে লড়াইটা কিন্তু দীর্ঘকাল ধরে কিন্তু চলে আসছে, দীর্ঘকাল ধরে চলে আসছে। আর ইরাক, সিরিয়া বা উপসাগরীয় যে অঞ্চল, এই পুরো অঞ্চলটাই আজকের এই যুদ্ধের প্রভাব দেখা যাচ্ছে। এই মানে যা দেশগুলোর ওপর মিসাইল হামলা হচ্ছে একে অপরে। তাহলে এখানে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমেরিকার মতো একটা মানে এত বড় একটা শক্তিশালী দেশ যদি মিডল ইস্ট থেকে ধীরে ধীরে নিজেদের উপস্থিতি কমিয়ে নেয়, তাহলে কি এটা শুধুমাত্র কোনো কূটনৈতিক কাজ করছে নাকি কোনো সামরিক চাপ রয়েছে আমেরিকার ওপর? এইটাই আজকে দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। কারণ একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, ইরাকের ভেতরে, পুরো ইরাক দেশের ভিতরে বর্তমান যে পরিস্থিতি যেগুলো কাজ করছে দেখা যাচ্ছে, অভ্যন্তরীণ ভেতরে রাজনীতি পরিবেশ কাজ করছে, ইরাকে মার্কিন সেনার প্রভাব দেখা যাচ্ছে, ইরাকের মতো ইরানের প্রভাব দেখা যাচ্ছে, মার্কিন সেনা কৌশল দেখা যাচ্ছে। আর এই নিয়ে গোটা মিডল ইস্টে পরিবর্তন, একটা শক্তির ভারসাম্য তৈরি হয়ে গেছে। এখানে যদি আমরা আসি আপনাদের কাছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ইরাক বনাম মানে আমেরিকা এই সংঘাতের নতুন একটা অধ্যায় কিন্তু শুরু হতে চলেছে গতকালকের এই মিটিং থেকে। এই মিটিং থেকে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। কি বলছে দেখুন, ইরাকে প্রাইম মিনিস্টার আলী আল-জায়েদি, ঠিক আছে, কি করেছে, সেপ্টেম্বর 30 যে ডেডলাইন আছে সেটা কিন্তু প্রকাশ করেছে। এরপর কি হয়েছে, ওয়েডনেসডে কাম আফটার কোথায় গেছে মিটিং করতে, কার সাথে, দেখুন ইরাক প্রাইম মিনিস্টার গেছে কার সাথে মিটিং করতে, ক্লিয়ার ভাবে লেখা আছে। দেখুন, ইরাক প্রাইম মিনিস্টার ভিজিট করেছে ইরান আফটার ওয়াশিংটন ট্রিপ, ঠিক আছে, কিসের জন্য, রিজিওনাল টেনশনের জন্য। এই দেখুন লেখা আছে এখানে। তাহলে বুঝতে পারছেন মিডল ইস্টে ভারসাম্য শক্তি এখন কোন দিকে এগোচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার হলো বিষয়টা। কারণ ইরান আমেরিকার সংঘাত আজকের নয়, দীর্ঘকালের সংঘাত। আর ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত শুধু দুই দেশের মধ্যে লড়াইটা থাকছে না, সীমাবদ্ধ থাকছে না, যার ফলে পড়তে হচ্ছে কাকে, ইরাক, সিরিয়া, লেবানন, পুরো উপসাগরীয় অঞ্চলে এই দ্বন্দ্বের প্রভাব দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যেখানে যেখানে মার্কিন সেনা ঘাঁটি আছে সেই সমস্ত জায়গাগুলোকে ইরান টার্গেট করছে। আর ইরানের সঙ্গে যুক্ত বিভিন্ন যে পক্সি গ্রুপ, যেমন হিজবুল্লাহ আছে, ঠিক আছে, হুদি গোষ্ঠী আছে, এই যে পক্সি গ্রুপ, তারাও নিজেদের অবস্থান এখন নির্ণয় করছে, ঠিক করে তারা বুঝিয়ে দিচ্ছে। ফলে এই মুহূর্তে আমেরিকা আর মানে আমেরিকার জন্য মিডল ইস্টে সেনা রাখা রাজনৈতিক বিষয় নয়, বরং এটা ক্রমশ নিরাপত্তা আর খরচেও একটা বড় বিষয় হয়ে উঠেছে আমেরিকার কাছে। এবার যদি ইরাকের একটা ইতিহাস আমি আপনাদেরকে 23 বছরের ইতিহাস বলি, শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। 2023 সালে ঘটনা, যা একটু পিছিয়ে যায় আমরা 3 সালের ঘটনা। সেখানে কি দেখা গেছে যে তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল 2003 সালে জর্জ ডাব্লিউ বুশ ছিল আমেরিকার প্রেসিডেন্ট, তার নেতৃত্বেই চলছিল আমেরিকা। আর তার মিত্ররা মিলে ইরাকের ওপর একটা বড় হামলা শুরু করে বা অভিযান শুরু করেছিল। অভিযোগ কি ছিল, যে সাদ্দাম হোসেনের কাছে নাকি মানে মারাত্মক লেভেলে গণবিধ্বংসী টাইপের অস্ত্র রয়েছে। আর এই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু আমেরিকা ইরাকের ওপর হামলা হয়েছে। পরবর্তীকালে ইরাকে সেই বিপুল পরিমাণ অস্ত্রর যে আমেরিকা দাবি করেছে সেই অস্তিত্ব পাওয়া যায়নি। আর সাদ্দাম হোসেনকে অ্যারেস্ট করার পর তাকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের পর তার মৃত্যুদণ্ড 2006 সালে কার্যকর করা হয়। কিন্তু সাদ্দাম হোসেনের পতনের পর কি ইরাকে শান্তি ফিরে এসেছিল? এটা কিন্তু আজকে দিন দাঁড়িয়ে বড় প্রশ্ন হচ্ছে। কারণ এই যুদ্ধের মূল্য ইরাকে মানুষকে দিতে হয়েছে।
হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ঘর ছেড়ে পালিয়ে গেছে। এমনকি বলা হয়ে থাকে দেশটা পুরো ইনফ্রাস্ট্রাকচার বা কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই সময় থেকে মার্কিন সেনা উপস্থিতি এবং মার্কিন সেনা বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ইরাক কিন্তু বারবার এনেছিল। আর ইরাকের ইতিহাসে আরও একটা মানুষের গল্প আমি আপনাদের বলি, যার নাম হয়তো অনেকে শুনেছেন, ইউটিউবে ভিডিও দেখেছেন। ইরাক যুদ্ধের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যার নাম হচ্ছে আবু গরিব, যার কারাগার নিয়ে কিন্তু ভয়ঙ্কর বিষয় উঠে এসেছিল। যে ছবি উঠে এসেছিল সেই ছবি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। যে বন্দি দশা কীভাবে শারীরিক ও মানসিক নির্যাতন, অপমান এবং অমানবিক আচরণ সামনে এসেছিল। আর এই ঘটনায় আমেরিকার সেনাদের বিরুদ্ধে ইরাক কোর্টে মামলাও করেছিল, কোর্ট মার্শালও হয়েছিল। অতএব একটা জিনিস কিন্তু বলা যেতেই পারে, যে দেশ স্বাধীনতা ও মানবাধিকারের কথা বলে সেই দেশের সেনাদের বিরুদ্ধে যদি এমন নির্যাতনের অভিযোগ ওঠে, তাহলে ইরাকের সাধারণ মানুষের মনে আমেরিকা সম্পর্কে কেমন ধারণা তৈরি হয় বলুন তো। সেই বিষয়টা কিন্তু উঠে এসেছিল, যারা জিও পলিটিক্স এক্সপার্টরা এটা দাবি করছে। এরপর যদি আসি আমরা ইরাকের ইতিহাসে, 2007 সাল মার্কিন সেনার উপস্থিতি, বড় ধরনের সেনা পাঠানো হলো ইরাকের মধ্যে। মার্কিন সেনা, আমেরিকা সেনা পাঠিয়ে দিল। বলা হচ্ছিল যে মারাত্মক লেভেল বিপুল সংখ্যক সেনা আমেরিকা মোতায়েন করেছিল। আমেরিকা তাদের শক্তির প্রভাব গোটা অঞ্চলকে বুঝিয়ে দিয়েছিল, পুরো মিডল ইস্টকে বুঝিয়ে দিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিন্তু বদলাতে থাকে। 2011 সাল যখন আসলো, তখন কি দেখা গেছিল, মার্কিন সেনাদের বড় অংশ ইরাক থেকে প্রত্যাহার করা হলো। এর ফলে কি হয়, ইসলামিক স্টেট, যাকে আইএস বলা হয়ে থাকে, তারা আবার এসে ইরাক দখল করার চেষ্টা করে, তারা ইরাককে নেতৃত্ব দেয়। অর্থাৎ আমেরিকা এবং ইরাকের নীতি এক সরল রেখায় কিন্তু এগোয়নি। কখনো আমেরিকা সেনা পাঠিয়েছে ইরাকে এয়ারবেস বানানোর জন্য, তাদের সেনা রয়েছে, কখনো আবার উইথড্র করেছে। এমন ঘটনা কিন্তু 2 দশকের ইতিহাসে বহুবার দেখা গেছে। অপরদিকে যদি আমরা আরও একটা মিডল ইস্টের ঘটনা বলি, 2021 সাল, তাহলে শুনলে অবাক হয়ে যাবেন। 2021 সালে আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার। আর এটা কোনো ছোটোখাটো ঘটনা ছিল না, ছোটোখাটো ঘটনা ছিল না। যখন 2021 সালে আফগানিস্তান থেকে আমেরিকা তাদের সেনা প্রত্যাহার করে নিল, তারপরে কিন্তু তালিবান সরকার তৈরি হয়ে গেল, ক্ষমতায় চলে আসে। কাবুল বিমানবন্দরে মানুষের ভিড় এবং দেশ ছাড়া মরিয়া চেষ্টা আর মার্কিন সেনাদের শেষ পর্যায়ে চলে যাওয়ার ছবি গোটা বিশ্ব দেখেছিল। আর এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন জোরাল হয়েছিল, আমেরিকা কি মিডল ইস্টে এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী যে এয়ারবেস বানিয়ে রেখেছিল সেগুলো থেকে কি ধীরে ধীরে কমে কমে আসছে, এটা প্রশ্ন উঠেছিল। অপরদিকে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি আপনাদেরকে, যে এই যে আমেরিকা থেকে ইরাক থেকে আমেরিকার সেনা উইথড্র করে নেওয়া, এটা কি মার্কিন সাম্রাজ্যের পতন? অনেকে ভাবছেন হয়তো প্রশ্নটা। এখানে কিন্তু আমি যুক্তি সহকারে আপনাদের একটা বিষয় বুঝিয়ে দিই। দেখুন, এই জিনিসটা আপনাকে খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে। মার্কিন সেনা কোনো একটা দেশ থেকে প্রত্যাহার করলে আমেরিকার সাম্রাজ্যের পতন হয় না, এটা জিনিসটা কিন্তু ক্লিয়ার বুঝতে হবে। কারণ আমেরিকার রয়েছে বিপুল অর্থনীতি, আমেরিকা অর্থনীতি চরম স্ট্রং, আমেরিকা আছে কূটনীতি, সাথে সামরিক প্রভাব, মিসাইল রয়েছে, বড় বড় মিসাইল রয়েছে। অতএব মিডল ইস্টে সৌদি আরব, কাতার, বাহারিন, কুয়েত সব বিভিন্ন দেশের সাথে আমেরিকার সম্পর্ক অত্যন্ত গভীর। তাই ইরাক থেকে সেনা প্রত্যাহার করলে এটা বলা যায় না যে মিডল ইস্ট থেকে আমেরিকার পরিবর্তনে একটা সংকেত পাওয়া যাচ্ছে। একটা বলে না, সমুদ্র থেকে 1 ঘটি জল তুললে কি জল কমে যায়, এই প্রশ্নটা কিন্তু বর্তমান সময়ে উঠে আসছে। আর এই ইরাকের মানুষের কাছে এই ঘটনা কেন একটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা আমি আপনাদের বলি। দেখুন, 2 দশকের যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে এবং বিদেশি সামরিক সেনাবাহিনীর উপস্থিতির পর ইরাকে অনেক মানুষের কাছে বিদেশি সেনা প্রত্যাহার বিষয়টা একদমই স্বাভাবিকভাবে কিন্তু নিচ্ছে না। কারণ এর আগেও বহুবার দেখা গেছে, কারণ একটা ইতিহাস আছে, তাদের শহরের ইতিহাস আছে। একজন ইরাকি নাগরিক হয়তো এটা বলতে পারেন যে আমরা যুদ্ধ চাই না, প্রশ্ন হচ্ছে আমরা চাই দেশের সিদ্ধান্ত, আমাদের দেশের সিদ্ধান্ত নেওয়া হোক, এইরকম হয়তো প্রশ্ন হতেই পারে।
কিন্তু আসল প্রশ্ন বা আসল খেলাটা কোন জায়গায় জানেন তো? আসল খেলার জায়গাটা আমি বলি আপনাদের, আসল বড় প্রশ্ন জায়গাটা বলি, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলে কি হবে? কি হবে? দেখুন, ইরাক কি নিজের নিরাপত্তা ব্যবস্থা আগের মতো আরো শক্তিশালী করতে পারবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইরাকে কি আরো বেশি প্রভাব বিস্তার করবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নাকি ইরাক, আমেরিকা ও ইরান এই যে যুদ্ধের একটা কৌশল, তাদের মধ্যে কি দূরত্ব বজায় রাখছে আমেরিকা? আর এই প্রশ্নের উত্তরগুলো এখন দেওয়া সম্ভব নয়, কারণ একটা বিষয় নিশ্চিত, মিডল ইস্টে পুরনো শক্তির ভারসাম্য ঠিক আগের মতো নেই, আগের মতো নেই। দেখুন, আমি আরেকটা কথা আপনাদের বলতে পারি, 2003 সালে যে ইরাক আমেরিকা যে মানে ইরাক আমেরিকা মানে যে ইরাকে আমেরিকার সেনা প্রবেশ করেছিল প্রায় 2 দশক 23 বছর ধরে, সেই ভূখণ্ডে বিদেশি সেনা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি, ইরাক যদি নিজের ভূখণ্ড থেকে বিদেশি সেনা প্রত্যাহারের দাবি জানায়, তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে ইতিহাসে একটা বড় পরিবর্তন। আফগানিস্তান থেকে শুরু করে ইরাক, সিরিয়া, এই অঞ্চলগুলির দিকে যদি তাকান, তাহলে দেখা যায় আমেরিকা দীর্ঘমেয়াদী মানে সামরিক উপস্থিতি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছে। আর এটাকে সরাসরি আমেরিকা পতন নয়, বরং মার্কিন সেনাবাহিনী বা আমেরিকার একটা পুরনো কৌশলে পুনর্বিনাশ, এটা বুঝতে হবে আপনাকে। আর ইরানের ভূমিকা সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ মিডল ইস্টে মানে যদি এই মুহূর্তে দেখা যায়, তো শুধু আমেরিকা নয়, ইরান, তুরস্ক, সৌদি আরব, ইসরায়েল এবং অন্যান্য অঞ্চলগুলো নিজেদের শক্তি কিন্তু বাড়াতে চাইছে। আর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করলে মানে এই অধ্যায় যে শেষ হয়ে যাবে এমন কোনো বিষয় নয়, বরং এটা হতে পারে যে মিডল ইস্টের নতুন একটা সমীকরণ শুরু হচ্ছে। আর আপনার কি মনে হয় যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার কি মিডল ইস্টে আমেরিকার প্রভাব কমার একটা ইঙ্গিত, নাকি এটা আমেরিকার কোনো একটা কৌশলগত সিদ্ধান্ত? আপনার রায়, আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। আপনাদের দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।